অন্ধকার রাত, চারপাশে কেবল গাড়ির আলোয় অন্ধকার যেন দূরে চলে গেছে। মেহরাব, জয়, আরিয়ান, সাকিব, রাফি, নীলা একজন ব্যক্তির উপর তাকিয়ে আছে, আর সে হলো নিলয়। নিলয় মেহরাব সাহেবের সামনে মাথাটা নিচু করে বসে আছে ধুলোর উপরে। মাথাটা যন্ত্রণা করছে ওর। মেহরাব সাহেব সিগারেট জ্বালিয়ে কয়েকটা টান দেয়, নিলয়ের দিকে তাকিয়ে বলে, তোমার বাবা আদনান ছিল আমার বন্ধু। সেদিন হাসপাতালে তোমার বাবার সাথে পরিচয় হয় আমার। সেদিন হাসপাতালে আসার আগে আমি চুরি করতে যে ধরা পড়ি, তাই আমার গায়ে ছিল ক্ষত চিহ্ন। ঠিক ওই রাতেই আমার স্ত্রী প্রসাবের ব্যথা শুরু হয়। আমি একজন বড় রকমের চোর ছিলাম সে সময়ে। অভাবটা কি আমি বুঝতাম। নিজের স্ত্রীকে হাসপাতালে আনবো সেরকম কোনো টাকাও ছিল না আমার কাছে। আর না হাসপাতালে এসে বেডের বিল আর ডক্টর ফিস দিতেও পারতাম না কখনো। যখনই কষ্টে হাসপাতালে যেয়ে পৌঁছই তখনই পুরো ছিলাম নিঃসঙ্গ। হাসপাতালে প্রবেশ রাস্তায় তাকিয়ে দেখি একজন গাড়ি থেকে নেমে মহিলাকে আঁকড়ে ধরে হাসপাতালে নিয়ে আসছে। তিনি ছিলেন তোমার বাবা আর মা। তোমার মাকে হাসপাতালে ভর্তি করার পর যখন বাইরে আসে তখনই আমার স্ত্রী প্রসবের ব্যথাটা শুরু হয়ে যায়। কি করব ভেবে পাচ্ছিলাম না। তোমার বাবা আদনান সাহেব আমার সামনে এসে জানতে চায় কি হয়েছে। আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে বলি ওর প্রসাবে ব্যথা করতেছে। এটাও বলি যে আমার কাছে ডক্টরের বিল দেওয়ার মতো টাকা নেই। উনি আমার স্ত্রীকে নিয়ে কেবিনে নিয়ে যায়। আমি করিডোরে বসে থাকি, কারণ আমার কাছে তখন ডক্টর এসে আমাকেই দেখভাল করে। আমি নিজেই তখন উঠে দাঁড়ানোর মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। ডক্টর এসে আমাকে অনেকটা সময় দেখার পর শুনতে পাই একটা বাচ্চার কান্নার শব্দ। বুঝতে পারি কারোর বাচ্চা হয়েছে। তার কিছু সময় পর শুনতে পাই আরও একটি বাচ্চার কান্নার শব্দ। বুঝে যাই প্রথমটা তুমি কাঁদছিলে আর পরেরটা আমার মেয়ে নীলা। কিন্তু তোমার বাবা অনেকটা সময় পর আমার কাছে এসে বলে, ভাই আপনার মেয়ে হয়েছে। কিন্তু ভাবি অতিরিক্ত অসুস্থ থাকায় তিনি ঘুমোচ্ছে। আর আমার ছেলে হয়েছে। জানেন আমার ছেলের নাম আগে থেকে ঠিক করা ছিল। আমি খুশিতে হেসে জানতে চাই কি নাম। তিনি বললেন নিলয়, যা আমার স্ত্রীর নামের সাথে মিল রেখে রাখা। আমি তখন বলি, তাহলে আমার মেয়ের নাম নীলা রাখবো। নীল আর নীলা নামটা অনেক মানাবে, যেহেতু ওরা একই দিনে হয়েছে। আমার কথা শুনে তোমার বাবা অনেক খুশি হয়। ঠিক সেদিন থেকেই ওনার সাথে আমার বন্ধুত্বটা শুরু হয়। আমাকে তিনি নীলার আব্বু বলে ডাকতো, আমি ডাকতাম নিলয়ের আব্বু। অনেকটা সখ্যতা গড়ে ওঠে আমাদের। একই বাড়িতে থাকতে শুরু করি। তোমরা কেবল তখন হাঁটতে শুরু করেছিলে। আমি আর তোমার বাবা রোজ রাত করে বাজার থেকে আড্ডা দিয়ে ফিরতাম। একদিন দুজনে ফিরছি, মনে আছে নিলয়? তোমাদের বাড়ির সামনে একটা বড় লম্বা করে পুকুর আছে, আর ওই পুকুরের ওপর দিয়ে চলে গেছে মালবাহী ট্রেন রাস্তা। সেখান দিয়েই আমরা হেঁটে আসছিলাম। ওই দিন রাতে পুকুরের কাছে আসতেই দেখি চলন্ত ট্রেন থেকে পুলিশ যেন কাদেরকে পিটাচ্ছে। তখনই খেয়াল করি একটা বস্তা পুকুরের পানিতে এসে পড়ে। ট্রেন চলে যায় অনেকটা দূরে। আমি আর তোমার বাবা বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। আমি ওনাকে বলি, চলুন কি আছে বস্তায় একবার দেখে আসি। উনি প্রথমে না করে দেয়। আমি বলি, হয়তো লাশ থাকতে পারে। আমাদের দায়িত্বটা সেটা দেখা আর পুলিশকে জানানো। এরপর তোমার বাবাকে নিয়ে আমরা পানিতে নামি। যেখানে পড়েছিল সেখানে দেখি একটা বস্তা পড়ে আছে, বেশ ভারী, তবে আয়তনে অনেকটা ছোট্ট বস্তা। দুজনেই পাড়ে টেনে আনি। বস্তার মুখ খোলার আগেই দুজনে আশেপাশে তাকিয়ে দেখি কেউ আমাদের দেখছে কিনা, কিন্তু না, কেউ দেখেনি। তোমার বাবা নিজেই বস্তার মুখ খোলে বড় একটি ব্রিফকেস দেখতে পায়। অবাক করা বিষয় হলো কেজে কোনো তালা লাগানো ছিল না। আমি সাধ্য ব্রিফকেস খুলে সেখানে দুজনেই দেখলাম। মেহের সাহেব একটু থামে। হাতে থাকা সিগারেট অনেক আগে শেষ হয়ে গেছে। রাফিয়ান জগতের সৃষ্টিকর্তা মেহের সাহেব নিলয় আত্মার শত্রু তার আসল অতীতগুলো আজকে সবাই সামনে প্রকাশ করছে। সবাই জানতে চেয়েছে এতদিন কেন নিলয় তার মেহের সাহেবের মধ্যে শত্রুতা। মেহের সাহেব শুধু পুলিশ আর নিলয়ের মাস্তানি বলে। মেহের সাহেব শুধু পুলিশ আর নিলয় মাস্তান বলে, চোর পুলিশের শত্রুতা বলে। না না, এমনটা না। এটাই তো রাফিয়ান জগতের মূল স্টেক। রাফিয়ান জগতে সৃষ্টিকারী মেহরাব সাহেবও জানে না তাকে নিয়েই মাইন্ড গেম খেলা হয়। আবার নিলয় জানে না তাকে নিয়েই মাইন্ড গেম খেলা হচ্ছে।
রাফিয়ান জগতে কেবল একটাই খেলা, আর সেটা হলো মাইন্ড গেম। আর এই গেমে দুটো রাস্তা খোলা। মাইন্ড গেম যে যতটা কঠিন করে খেলতে পারবে সেই হবে উইন, আর নয়তো মারো আর না হয় মরো। রাফিয়ান জগতে কেবল একটাই কথা চলে, আর সেটা হলো ক্ষমা নেই। পিস্তলের গুলি খেতেই হবে। যে যত বেশি বুদ্ধি দিয়ে কাজ করবে সেই বেঁচে থেকে রাফিয়ান হওয়ার মুকুটটা অর্জন করবে। কথায় আছে বাপেরও বাপ আছে। রাফিয়ানের গল্পটা ঠিক এরকমই। জয় মেহরাব সাহেবের সাথে মাইন্ড গেম খেলে ক্ষমতা আদায় করতে, আবার মেহরাব সাহেব উল্টো সবার সাথেই মাইন্ড গেম খেলে বেড়াচ্ছে। আসলে রাফিয়ান জগতে যে যত নিজেকে বুদ্ধিমান বলবে সে ততটাই ঠিক বোকা। মেহরাব সাহেব সবার দিকে একবার তাকায়। সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে, ওনার কথাগুলো শুনছে। নীলার দিকে তাকায় মেহরাব সাহেব। নিলয় আর নীলা একদিনে হয়েছে, সেই জন্ম থেকে ওরা একসাথে। কি সাংঘাতিক ব্যাপার। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে থাকা নিলয়ের চুলগুলো টেনে দিয়ে পাশে থাকা লোহার রড দিয়ে কবজির উপরে জোরে একটা বাড়ি দেয়। কিন্তু নিলয় এবার শক্ত আর স্থির হয়ে বসে থাকে। নিলয় এবার ওর নিজের মাঝে থাকা হিংস্রতা প্রকাশ করতে প্রস্তুতি নিচ্ছে। মেহরাব সাহেব নিলয়কে গালি দিয়ে চেয়ার থেকে উঠে বসে আরও একটি সিগারেট জ্বালিয়ে টানতে থাকে ও। ধোঁয়াগুলো উপরে ছেড়ে দিয়ে উচ্চ স্বরে হাসছেন তিনি। হাসতে হাসতে আবার বলতে শুরু করে, বিটকেজ খুলে সেখানে দেখি অনেকগুলো সোনার পেটি পড়ে আছে। দুজনার চোখে তখন সোনার চাকরি বাকরি জল করছে। আমার চোখ তখন সোনার সৌন্দর্যে বিকশিত হয়ে যাচ্ছে। বেশ মনোরমে সেই দৃশ্য বুঝছিলাম। পুলিশগুলো কেন চলন্ত ট্রেনে থাকা ছেলেগুলোকে পিটাচ্ছিল, আর ওদের মধ্যে একজন বাইরে এটা ফেলে দেয়। হয়তো ধারণা করেছিল পরে এসে ওদের লোক এখান থেকে নিয়ে যাবে, কিন্তু না, সেটা আমাদের কাছে চলে আসে। তবে সেই দৃশ্যটা বেশিক্ষণ দেখতে পারিনি। তোমার বাবা তাড়াতাড়ি বিটকেস বন্ধ করে দিয়ে বলে, এগুলো আমাদের পুলিশের কাছে হেফাজত করে দেওয়া দরকার। কথাটা শুনে মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় আমার। আইলিয়া হয়ে যায় আমি। তোমার বাবার সাথে থাকতে থাকতে ভালো মায়ানুষ হয়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু ওই রাতে সোনাগুলো দেখে আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তোমার বাবাকে বলেছিলাম নিলয়ের বাবা আজ রাতে থাক, আমরা পরে ভেবেচিন্তে থানায় দিয়ে আসবো। আরও কটা দিন আমাদের অপেক্ষা করা দরকার। কি হয় না হয় সবটা আমাদের বুঝে শুনে কাজ করতে হবে। উনি সহমত পোষণ করে, কিন্তু আমি ছিলাম অস্থির। প্রথমে ভেবেছিলাম সোনাগুলো থানায় দেব না, আমরা দুজনে ভাগ করে নেব। কিন্তু আমার মাঝে থাকা শয়তানটা এমনভাবে আমাকে চেপে ধরেছে, নিজেকে সামলাতে পারছিলাম না। পুরো সোনার কেজটা আমারই দরকার ছিল। আমার তখন বড়লোক হওয়ার নেশা চেপে বসে। বাড়িতে এসে সারা রাত শুয়ে ভেবেছিলাম কিভাবে সবটা সোনা হাতিয়ে নেওয়া যায়। পরের দিন সকালে নীলাকে সহ নীলার মাকে পাঠিয়ে দিই দূরে। আমি থেকে যাই তোমার বাবার সাথে। খুব কষ্টে বুঝিয়ে সোনাগুলো রেখে দিই আমার কাছে। কিন্তু আসল ঘটনা ঘটে সপ্তাহে 2 পরে। আমি প্রায় সময় ওখান থেকে একটা একটা করে সোনা চুরি করে শহরে বেচে দিতাম, আর প্রচুর টাকা আসতে থাকে আমার। আর এটাই তোমার বাবা বুঝে ফেলে, আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু উনি ঠিক ওই সোনাগুলো ওনার কাছে রেখে দেয় না। তিনি বিক্রি করেন, আর না তিনি পুলিশের কাছে রাখেন। তবে অর্ধেকের বেশি আমি চুরি করে নিয়েছিলাম। শহরে গাড়ি বাড়ি হয় আমার। অনেকটা বছর পর তোমাদের এলাকাতে যাই। কেন জানো? কারণ তোমার বাবা ওই সোনাগুলো পুলিশের কাছে তখনও হেফাজত করতে চেয়েছিল, আর ডাকাত হিসেবে আমার নামটাও তিনি প্রকাশ্য করতে চেয়েছিলেন। টাকা হওয়ার পর আমার সম্মান বেড়ে যায় এই সমাজের মানুষের কাছে। আরে বাপ, তিনি নেবেন না সোনা তো আমাকে দিয়ে দে। সোনাটা আমাকে দিয়ে দে। আমিও তো ওনাকে ক্রিমিনাল বলে জেলে ঢোকাতে পারতাম, কিন্তু করিনি, কারণ ইচ্ছে হচ্ছিল সোনাগুলো আমার সবটাই করে নেব। তাই বড় একটা প্ল্যান করি, নেহাকে নিয়ে তোমার বাবার স্কুলে ভর্তি করে দিই, যাতে তোমার বাবার ওপর আমার লোকেরা নজর রাখতে পারে। কিন্তু জানতামই না ওই স্কুলে তুমি পড়ো। আর ভাগ্যের কি খেলা দেখো, নীলা ঠিক সেই তোমার সাথেই বন্ধুত্ব করে বসে। শুধু বন্ধুত্ব না, তোমাকেই ভালোবেসে ফেলে। আর তুমি না জেনেই নীলাকে ভালোবাসলে। আমার দরকার ছিল সোনা, তাই প্রথম সবটা সহ্য করে নিয়েছিলাম। কিন্তু দিন দিন তোমার আর নীলার বন্ধুত্বটা বেড়ে যাচ্ছিল, আর সেটা হতে দিলে আমার আর যেত ছলনা, যেত সমস্যা পড়তে হতো আমায় নিজেকে।
নিজেকে শহরে এসে টাকা খাইয়ে হয়ে গেলাম আমি পুলিশ কমিশনার, আর ফাইজারকে বানালাম আমার উপরের লোক, যেন আমার গোপনে সব কিছু জেনেও আমার ব্যাপারে অ্যাকশন না নেয়। শুরু করে দিই বড় রকমের ব্যবসা, হয়ে যাই শহরের ধনীদের মধ্যে একজন। কিন্তু ওই বাকি সোনাগুলো আমার খুব দরকার ছিল। একদিন সকালে নীলা তোমার জন্য স্কুলে অপেক্ষা করছিল। তোমাকে তোমার বাবা একটা ছোট কাজের জন্য বাইরে পাঠায়। আমি তখন তোমাদের বাসায় যাই। তোমার বাবা আমাকে দেখে প্রথমে চিনতে না পারলেও সরাসরি বলেছিলাম বাকি সোনাগুলো আমার চাই, কিন্তু উনি দিতে রাজি হয় না। তোমাকে মারার হুমকি দিই আমি। তোমাদের বাসায় যেয়ে দেখি তোমার একটা বোন আছে, নাম নেহা। তাকে যখন মারার প্রস্তুতি নিই তখনই তোমার বাবার সাথে আমার বড় রকমের হাতাহাতি হয়। আমার হাত থেকে পিস্তল কেড়ে নেয় উনি। ঘরের মধ্যে বড় একটা দাগ ছিল। রাগটা খুব পরিমাণে বেড়ে যায়। দাঁত তুলে তোমার বাবার কাঁধে জোরে একটা কোপ দিই। উনি ছিটকে পড়ে যায়। বিটকেজ তোমার বোন আর তোমার মাকে নিয়ে চলে আসি আমি। তারপর সবাই অবাক হয়ে মেহরাব সাহেবের কথাগুলো শুনতে থাকে। সবাই ভাবতে থাকে কি ডেঞ্জারাস মেহরাব সাহেব। সবাই বুঝে ফেলে আসল ভিলেন মেহরাব সাহেব, আর নিলয়কে ডাবার গুটির মতো ব্যবহার করে রেখেছে উনি। সবাই যখন চুপ হয়েছিল তখন নিলয় বলে, রাফিয়ান জগতে আমি যদি না থাকি তবে কাউকে থাকতে দেব না। আপনি চলে যান আমার বোন আর মাকে নিয়ে। যখন বাড়িতে আসি দেখি বাবা বিছানার উপর পড়ে আছে, যন্ত্রণা আর রক্তপ্রবাহে উনি কাতরাচ্ছে। নিলয় বলে বারবার ডাকছে আমার বাবা। আমি কাছে যেয়ে বাবাকে জড়িয়ে ধরি। বাবা বলে ডাকতেই উনি বিড়বিড় করে বলে, মেহরাব, মেহরাব। তখন জানতাম না মেহরাব আসলে কে, কিন্তু বাচ্চা ছিলাম বলে হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল। আমি বাবার কাঁধে থাকা দাটা তুলে নিতেই সাথে সাথে কয়েকটা পুলিশ প্রবেশ করে আমার ঘরে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। কেউ একজন বলে, বেটাকে গাড়িতে তোল, থানায় নিয়ে যেয়ে আচ্ছা মতো বেটাবো। নিজের বাপকে খুন করা। আমি ভয় পাই। সাথে সাথেই একজন পুলিশের হাতে দায়ের কোপ দিয়ে দৌড়ে পালিয়ে যাই নীলার কাছে। গায়ে ছিল স্কুল ড্রেস। তবে যখন বাড়ি থেকে বের হই তখন দেখি একজন কোট পরা ভদ্রলোক দাঁড়িয়ে আছে। পুলিশেরা চিৎকার দিয়ে বলে, মেহরাব স্যার ও পালাচ্ছে। তখনই জেনে যাই আপনি সেই মেহরাব সাহেব যে কিনা আমার বাবাকে খুন করেছিলেন, আর নিজেই পুলিশ এনে আমাকে নিজের বাবার খুনের অপরাধে ফাঁসিয়েছিলেন। সেদিন পালিয়ে নীলার সাথে দেখা করি। ওকে বলেছিলাম যেখানেই থাকো না কেন তোমাকে খুঁজে বের করব। আবারও পালাই, তবে পুলিশ আমাকে ধরে ফেলে। আমি জেলে যাই। সেখানে রাহাত আর জয়ের সাথে পরিচয় হয়। জয় জেলে আসে ছোট থেকেই টেকনোলজি দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করার অপরাধে। নিলয় চুপ হয়ে বসে থাকে মাটিতে। সবাই ওদের দুজনের গল্পগুলো শুনছে। রাফি ওদের থেকে চলে যায় কখন কেউ তা খেয়ালে করেনি। সবাই কেবল মেহরাব সাহেব আর নিলয়ের গল্পগুলো শুনতেই ব্যস্ত। মেহরাব সাহেব হাসতে হাসতেই বলে, জেলে চলে যাওয়ার পর তোমার সাথে মাইন্ড গেম খেলি, তোমাকে নিজেই ছাড়িয়ে নিই, কিন্তু তুমি হারিয়ে যাও। তবে তোমার মা আর তোমার বোনকে আলাদা করে নেহাকে আমার কাছে রেখে দিই। কিন্তু তুমি এটা জানো না ওই নেহাই তোমাকে খুন করবে। কিন্তু তুমি জেনেও গিয়েছিলে নেহা তোমার বোন। কিন্তু নেহা এটা জানে না ওর মা বা তোমার মা এখন কোথায় আছে। তুমি জেল থেকে বেরিয়ে ছোট্ট গ্যাংয়ে প্রবেশ করে আস্তে আস্তে হয়ে যাও বড় লিডার। আর তোমাকে শেষ করার জন্যই প্ল্যান করি রাফিয়ান জগৎ তৈরির। কিন্তু তুমি নিজেই মাইন্ড গেম সাজিয়ে পুলিশ হয়ে ফায়াজের মাধ্যমে চলে আসো আমার তৈরি করা জগতে, যেখানে আমার রাজত্ব ছিল গোপনে। তুমি আসার পর সবটা বিগড়ে যায়। তুমি আমাকে মারার জন্য মাইন্ড গেম সোজা, আর আমি তোমাকে মারার জন্য। কিন্তু এর মধ্যেই কত কি ঘটে গেল। তুমি আবি আর রাহাত হয়ে গেলে রাহি। তোমার ব্যাপারে ফটো আর ভিডিও দেখে বুঝেছিলাম ওটা তুমি। আর তখনই রাহি মানে রাহাতের ওপরে সন্দেহ আসে। আর খোঁজ নিয়ে জানতে পারলাম হ্যাঁ রাহি বলে কেউ এটা রাহাত। কিন্তু একটা জিনিস এখনও আমার মাথায় ঘোরপাক খাচ্ছিল। সেদিন রাতে ওই জায়গা থেকে তোমাকে কে বাঁচিয়েছিল? সবাই আবারও চুপ হয়ে যায়। কেউ কোনো কথাই বলছে না। ঠিক তখনই শুনতে পায় মেহরাব সাহেব, আমি বাঁচিয়েছিলাম নিলয়কে। সবাই ঘুরে তাকায় সেদিকে। নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই, মানে নীলা বাঁচিয়েছিল নিলয়কে। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করে, মানে তুই ছিলি সব? সেদিন তাহলে তুই রাহাত আর নিলয়কে বাঁচিয়েছিলি আমাদের থেকে? তোকে আমি
নীলার কথাগুলো শুনে মেহরাব সাহেব শব্দ করে হাসে। নিলয় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলার দিকে। মেহরাব সাহেব দ্রুতময় এক হাসি দিয়ে বলল, বাহ, কি মিথ্যে কথা বললি! তুই নিলয়কে বাঁচিয়েছিলি, এটা মিথ্যে। তুই এখন নিলয়কে বাঁচানোর জন্য এটা বলছিস তুই? ও মিথ্যে বলেছে, কারণ নিলয় আর রাহাতকে আমি বাঁচিয়েছিলাম। সবাই পিছনে তাকায়। কালো পোশাক পরা, মাস্ক পরে দাঁড়িয়ে আছে কেউ একজন। সে ধীর পায়ে হেঁটে আসছে নিলয়ের দিকে। নিলয়ের পাশ থেকে দাঁড়িয়ে মুখ থেকে মাস্ক খুলে নীল। সবাই অবাক হয়। নেহা দাঁড়িয়ে আছে। আমি বাঁচিয়েছিলাম ওই দিন রাতে। তুই এখানে? আমার ভাইকে নিতে এসেছিস। আপনার তৈরি করা মাইন্ড গেমটা ঠিক পূর্ণতা পেল না। সো শ্যাট মেহরাব। এমন? আরে ইয়ার, সেই কখন থেকে আপনাদের মাইন্ড গেম এটা ওটা গল্প শুনছি। আমার বেশি সময় নেই, আমি চাই না এখন খেলাটা ঘুরে যাক। কথাটা বলে জয় পিস্তল নিয়ে নেহার দিকে তাক করে। একটা গুলিও চালায় জয়। নেহার হাতে যেন লাগে। নেহা কিছুটা পিছিয়ে যেয়ে মাটিতে পড়ে যায়। মেহের সাহেব হাসতে থাকে। নিলয়ের দিকে তাকিয়ে বলল, এবার কি করবা তুমি? তোমার সব গেম তো শেষ হয়ে গেল। হয়তো ভেবেছিলে আমি হাতিয়ার হিসেবে তোমার বোনকে সামনে আনবো, কিন্তু তুমি নিজেই মাইন্ড গেম খেলে আমাকে মারবে। তা তো হবে না। আমি আগেই তোমার খবর তোমার বোনকে বলে দিয়েছি। সে আসলো আর মাটিতে পড়ে রইল। জয় নিলয়কে কষ্ট দিয়ে মারতে অনেক বেশি ভালো লাগছিল রে আমার। কথা শেষ করে মেহরাব সাহেব অবাক হয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয় শব্দ করে হাসতে থাকে। মেহরাব সাহেব সহ সবাই অনেকটা সময় ধরে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় আরও জোরে জোরে হাসতে থাকে। মেহরাব সাহেব বসা থেকে উঠে নিলয়ের কাছে যায়। নিলয় মাথার চুলগুলো টেনে ধরে মুখের উপর উঁচু করে ধরে বলতে থাকে, তুই হাসছিস কেন? তুই জানিস তোকে এক্ষুনি মারা হবে, কিন্তু তবুও তুই হাসছিস কেন? তোর মাঝে কোনো চিন্তা আর ভয় আমি কোনো দিনও দেখছি না। জয়, এটা ভালো লক্ষণ না। নিলয়ের হাসিটা মানেটা অনেক কিছু বোঝায়। বল নিলয়, বল নিলয়, কী সমস্যা তোর? তুই এত ঠান্ডা মাথায় কিভাবে হাসছিস? তোর ভয় করছে না? আশেপাশে তাকা, কতগুলো ছেলে তোর দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। তোর বোনকে আহত করে রাখা হয়েছে, আর তুই হাসছিস কেন? শালা হারামির বাচ্চা, তোকে আমি কখনোই রাফিয়ান দা হতে দেব না। নিকোষ কালো রাতে শোনা যাবে কুকুরের চিৎকার। সেই চিৎকারের শব্দটা হবে ঘেউ ঘেউ, কিন্তু তারা আসলে চিৎকার করে মাংস খুবলে খাওয়ার প্রতিযোগিতা চালাবে। একটাই বুলেট, একজন রাফিয়ান, অনেকগুলো লাশ। রক্তের শ্রবণ আর আত্মচিৎকার শোনা যাবে রাতের অন্ধকার পরিবেশে। সময় আছে, এখনই মেরে ফেল, না হলে আর পরে আমাকে মারতে পারবি না। তোকে আমি বাচ্চা। জয় কথাগুলো বলে নিলয়ের বুকে একটা লাথি মারে। নিলয় পড়ে যায় বসা থেকে। আবারও হিহি করে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, আবারও বলছি, আমাকে একটা বুলেটেই মারবি। বুলেটটা যেন আমার কপালে এসে লাগে, না হলে শেষ নিঃশ্বাস অবধি আমি কাউকে বাঁচতে দেব না। আর আমি রাফিয়ান না হলে কাউকে হতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। আর নিলয় যা একবার বলে সে ওটা করেই ছাড়ে। লেটস ডু ইট। মারো না হয় মরো। মেয়র সাহেব জয়কে সামলিয়ে চেয়ারে বসে রিল্যাক্স মুড নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলে, ভালো লাগছে তোর এমন শান্ত পৃষ্টি, নীরব রূপটা আমার অনেক বেশি ভালো লাগছে। সত্যি তুই অসাধারণ। নিজেকে সব জায়গাতে মানিয়ে নিতে পারিস। আর এটার পেছনে আছে তোর বড় একটা মাইন্ড গেম। বাট শোন, এসবে কাজ নেই, আমি বুঝে গিয়েছি। নীলে বসা থেকে উঠে দাঁড়ায়। নেহার দিকে হাত বাড়িয়ে টেনে তোলে ওর। মেহরাব সাহেবের দিকে তাকিয়ে বলল, রাহাত কোথায়? কিসের রাত? রাতকে মেরে ফেলেছি। কথাগুলো বলার সাথে সাথে নিলয় এক পা ফাঁস করে বাম পায়ের জুতো থেকে পিস্তল বের করে শট করে একটা গুলি করে জয়ের পায়ে। জয় থপ করে বসে যায় মাটিতে। জোরে জোরে চিৎকার দিয়ে ওঠে। পিস্তলটা তাদের সামনে ধরে শান্ত ভঙ্গিতে বলে, রাহাত কোথায়? কার সাহস আছে রাহাতকে মেরে ফেলেছে কথাটা বলার? দেখ নিলয়, আমি একটা বিষয় জানি। তুই আমাকে কথা দিয়েছিলি তুই থাকতে আমার ক্ষতি হবে না। তার মানে তুই আমাকে মারবি না। তোর কমিটমেন্টটা আমি বিশ্বাস করি। তোকে একটা সুযোগ দিচ্ছি, এখান থেকে চলে যা। তোর মতো তুই থাক। তোর বাবা যেহেতু আমার উপকার করেছিল, তাই তোকে এই সুযোগটা দিচ্ছি। আমি একাই রাফিয়ান জগতে থাকতে চাই। মানে কি? একা মানে? একা মানে একা।
আমি হব রাফিয়ান। আর আমি তুমি আবার কি? তুমি আমার লোক হবে? আমি অর্ডার পালনের জন্য এত কিছু করিনি। আমি হব রাফিয়ান। দেখো জয়, তুমি কিন্তু বেশি কথা বলছো। সাহসটা দেখে অবাক হচ্ছি। আমি জানি নিলয় বেঁচে থাকলে আমি কখনো রাফিয়ান হতে পারবো না। আর নিলয়কে তো মারাও হবে, কিন্তু আপনি থাকলেও সেটা হবে না। নিলয় ওদের দুজনের দিকে তাকিয়ে আছে, বেশ মজা পাচ্ছে ও। রাফিয়ান হওয়ার জেদে সবাই যেন উন্মাদ, আর নিলয় ঠিক এটার এই সুযোগ হাতছাড়া করবে না। শুরু করে এই মাইন্ড গেম। নিলয় বলে, আমাকে তো তোরা মেরেই ফেলবি, কিন্তু কে হবে রাফিয়ান? জয়? জয়কে মানায়? জয়ের শক্তি আছে, বিশ্বাসঘাতকতার মতো বুদ্ধি আছে। জয়কে রাফিয়ানের জায়গাতে মানায়, মেহরাব সাহেবকেও মানায়, কারণ তিনি বুদ্ধিমান। তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তাই অধিকারটা ওনার বেশি। বুঝতে পারছি না কে হবে মিস্টার রাফিয়ান, জয় নাকি মেহরাব সাহেব? আমি হব মেহরাব সাহেবকে। তো মারা আমার কাছে কোনো ব্যাপার না। কি মনে করে ওর থেকে বুদ্ধিমান কম আমি। আরিয়ান ভাই, আগে মেহরাব সাহেবকে মেরে ফেলো, তারপর নিলয়কে আমি মারব। জয়, তুমি এসব কি করছো? ওটা নিলয়ের মাইন্ড গেম একটা। তুমি কেন ফেসে যাচ্ছ? না জয়, এই যে দেখো, আমি তোমার সামনে হাঁটু মুড়ে বসে যাচ্ছি। তোমাকে আমি রাফিয়ান হিসেবে মেনে নিলাম, মেরে দাও মেহরাবকে। নিলয়, তুমি কিন্তু কথা দিয়েছিলে তুমি আমার বন্ধু। তোমার সামনে কেউ আমাকে মারতে পারবে না, তাহলে তুমি কেন এমন করছো? যুদ্ধে পেছন থেকে মারার, কথা দিয়ে কথা না রাখা কোনো রুলস নেই। যুদ্ধে জেতাটাই আসল কথা। কে কতটা বিশ্বাসঘাতকতা করেছে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো মৃত্যু। যে মরবে সে ক্ষমতা হারাবে, আর যে বেঁচে থাকবে সেই রাফিয়ান। নিলয়ের কথা শুনে জয় নিজেকে রাফিয়ান ধরে নিয়েছে। জয়ের কথা মতো আরিয়ান মেহরাব সাহেবের দিকে এগিয়ে আসে, কারণ জয় আগে টাকা দিয়েছে আরিয়ানকে, আর আরিয়ান হলো টাকার নেশায় আসক্ত। জয় হাসতে হাসতে বলে, যখন নিলয়ের সাথে থাকতাম তখন থেকে দেখতাম নিলয়কে সবাই ভয় পায়। আমি কি করেছি? কেন আমাকে সবাই ভয় পাবে না? রাফিয়ানের আসনটা আমারই দরকার হয়ে যায়, কিন্তু রাফিয়ানের আসনটা পাওয়ার মাধ্যমটা অনেক কঠিন ছিল। আপনি মাধ্যম হিসাবে এলেন, আমার মাথায় ঢুকিয়ে দিলেন রাফিয়ান হওয়ার নেশা। নিলয়কে সেদিন আহত করে হয়েও গিয়েছিলাম রাফিয়ান, কিন্তু বুঝিনি আমি ছিলাম সেদিন নামে রাফিয়ান। আসল মাস্টার মাইন্ড কিন্তু ছিলেন আপনি। নিজেকে রাফিয়ানের জায়গাটা ধরে রাখার জন্য ফায়েজকেই মেরে দিলেন। যদি আমি আগেই ভেবেছিলাম সাকিব আর ফায়েজকে সুযোগ বুঝে মেরে দেব, কিন্তু আপনি আরও একটা সহজ করে দিয়েছিলেন। ফায়েজকে মেরে আমার সুবিধাটা হয়েছে। সেদিন বুঝেছিলাম আপনি কত বুদ্ধিমান আর কতটা ক্ষমতা লোভী। তাই আপনাকে মারার জন্য আরিয়ানকে নিয়ে আসলাম। এখন খেল খতম হবে, পয়সা হয়ে যাবে। জয়ের কথাগুলো সবাই শুনে চুপ হয়ে গেল। মেয়র সাহেব পিছিয়ে আসতে লাগলো, কয়েক পা পিছিয়ে এসে জোরে জোরে হাসতে থাকে। হাতে তালি দিয়ে ওম্মদের মতো হাসতে থাকে মেহরাব সাহেব। হাসতে হাসতে একবার মাটিতে গড়াগড়ি দিয়ে আবার ওঠে, হাসতে থাকে। নিলয়, জয়, সাকিব অবাক হয়ে মেহরাব সাহেবের পাগলামি দেখতে থাকে। জয় প্রশ্ন করে, মরার আগে পাগল হয়ে গেলেন? হাসছেন মরবেন জেনেও? বাহ, খুব ভালো লাগছে। কে মারবে? আমি? এ মেহরাব দ্য রিয়েল মাইন্ড গেমের মারবে। কে মারবে আমাকে? তুই নিলয়? বয়সটা এমনি বাড়েনি বাচ্চারা। আর এটা সাধারণ কোনো মাথা না, এটা হলো মাস্টার মাইন্ড মাথা। নিলয় যেমন নিশ্চিন্তে মৃত্যু যেন রিক্সে বসে, আজকে আমিও কেন হাসলাম জানিস? কারণ তুই বোকা, তুই কখনো রাফিয়ান হতে পারবি না। মেয়র সাহেবের কথা শুনে জয় হা হয়ে আছে। ও ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না, কিন্তু মেহরাব সাহেব যা বলেছে সবটা জয়ের মাথার উপর দিয়ে গেল। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় হাসতে হাসতে বলে, আহ জয়, তুই সত্যিই অনেক বোকারে। আমি বুঝেছি উনি কেন হাসছে। আচ্ছা শোন, রাফিয়ান জগতে বিশ্বাসের কোনো মূল্য নেই। এখানে যে বিশ্বাস করবে সেই ঠকবে। মেহরাব নিজেই বলুক কেন তিনি হাসছিল। শোন জয়, তুই যেই আরিয়ানকে পাঠিয়েছিস আমাকে মারতে, সেই আরিয়ানকে আমি তোর ডাবল টাকা দিয়ে আগেই কিনে নিয়েছি। দাঁড়া, নে ধর। মেহরাব সাহেব পকেট থেকে
কয়েকটা ছবি জয়ের দিকে বাড়িয়ে দেয়, যেখানে একটা সিডি প্লেয়ারও থাকে। জয় ছবিগুলোর দিকে তাকায়। জয় আর আরিয়ান একসাথে কথা বলছে, আর সিডি ক্যাসেটে আছে জয় আর আরিয়ানের মধ্যে কি কথা হয়েছিল তার সব কিছু রেকর্ড। জয় বুঝে যায় মেহরাব আগে জেনে গিয়েছে আরিয়ানের সাথে তার কি কথা হয়ে গেছিল। জয় মাটিতে বসে পড়ে মাথা নিচু করে নেয়। মেহরাব সাহেব হাসতে হাসতে বলতে থাকে, আমি মিস্টার রাফি। ঠিক তখনই শার্ট শার্ট করে কয়েকটা গুলি চলতে থাকে। মেহরাব সাহেব আর সব লোকদের কপালে এসে গুলিগুলো লাগতে থাকে। সবাই মৃদু চিৎকার দিয়ে থপ্পাস করে মাটিতে পড়ে যায়। সবাই চারপাশ থেকে খুঁজতে থাকে, সাইলেন্সার লাগিয়ে স্নাইপার গুলি কোথা থেকে কে করছে বা কে যেন করে মারছে। কয়েক মিনিটের মধ্যে যেন সবাই সব কিছু নীরব থমথমে হয়ে যায়। মেহরাব সাহেব জয়ের পাশে যেয়ে মাথা নিচু করে বসে আছে। নীলয়কে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি জানি নিলয়, এগুলো সব তোমার কাজ। আমি ভুল করেছি, মাফ করে দাও। এগুলো বলবো? শোন নিলয়, রাফি আছে না, চিনিস ওকে? তাহলে একটা গল্প বলি শোন। রাফি হলো আমার বড় ভাইয়ের ছেলে। আমি চুরি করতাম দেখে ভাই আমার বাড়ি ছেড়ে চলে আসে তোদের এলাকায়, কিন্তু ওখানে এসে তিনি আরও একটা বিয়ে করে বসে। রাফির জীবনটা তখন নষ্ট হয়ে যায়। ভাবি আত্মহত্যা করে। রাফিও বাবাকে মেরে জেলে চলে যায়। আমি জানতাম না রাফি আমার ভাইয়ের ছেলে ছিল। যখন ওর সাথে পরিচয় হয় তখনই ওর ব্যাপারে খোঁজ নিই। কারণ কার থেকে খোঁজ নিই জানো? তোমার বোনের থেকে। আমি মানুষকে বিশ্বাস করার অভিনয় করি, কিন্তু তার সব খোঁজ নিয়েই তবে বিশ্বাস নামক মাইন্ড গেম খেলি। আমি মানুষের মন নিয়ে মাইন্ড গেম খেলতে ভালোবাসি। আমি ইমোশনাল নিয়ে মাইন্ড গেম খেলতে ভালোবাসি। আমি চাই না আমার ওপরে কেউ কথা বলুক। আমার তৈরি করা জগতে আমার অধিপত্যর থেকে তোমার গুরুত্ব বেশি। আমি চাই না সেটা। আমি তোমাকে যে কোনোভাবেই ধ্বংস করতে চাই। রাফিয়ানকে সব কিছু বুঝিয়ে বলি আমি, তোমার লোকেরাই এখন তোমার নির্দেশে আমার লোকদের মেরে ফেলেছে, কিন্তু তোমার সাথে এবার ইমোশনালি মাইন্ড গেম খেলবো। রাফি আসছে, তোমার মাকে নিয়ে আসছে। আমার যদি কিছু হয় তাহলে সে বাঁচবে না, বুঝতেই পারছো। তাহলে তোমাকে আর কোনো সুযোগ দেব না। রাহাতকে আহত করে অনেক দূরেই ফেলে এসেছি। হয়তো সে এখন শিয়ালের খাবার হয়ে গিয়েছে। আর রইলে তুমি। তোমাকে তো রাফি, নিলয় বা তোমার মা নিজেই তোমাকে মারবে। এটাই হলো আমার মাস্টার প্ল্যান। আর এই রইল জয়, নাদান, গবেট, গাধা, লুজার বয়। ওকে তো জাস্ট থাক, সেটা বললাম না। আর নেহা শোনো, তুমি যদি তোমার ভাইকে না মারো, তোমার প্রেমিক রাফি আর তোমার মাকে আমি নিজে মারবো। খেলাটা এবার জমে যাবে। মেহরাব সাহেবের এই শেষে চালটা এতটা নিখুঁত হবে কেউ বুঝেনি। ক্ষমতার জন্য তিনি তার ভাতিজি মেয়েকে মারতে প্রস্তুত। নীলা সাকিবের থেকে এগিয়ে আসে, মেহরাব সাহেবের সামনে এসে দাঁড়ায়। মেহরাব সাহেব নীলার দিকে তাকাতেই নীলা মেহরাব সাহেবের গালে কষিয়ে চড় মারে। ছি বাবা, তুমি সামান্য ক্ষমতার জন্য এত কিছু করলে। সবার বিশ্বাস আর ইমোশন নিয়ে তুমি খেললে। ভাবতেই অবাক লাগছে, তুমি আমার বাবা নাকি অন্য কেউ। তোমাকে আমি এ তো তাড়া কিসের নীরা? পিকচার अभी बाकी है गाइस। কিছুটা দূরে গিয়ে গাড়ির উপর বসে আছে কেউ একজন, মাথাটা নিচু করে আছে। লম্বা টুপি থাকায় মুখটা দেখা যাচ্ছে না, তবে জ্বলন্ত সিগারেটের ধোঁয়াগুলো ঠিকই দেখা যাচ্ছে। সবাই ভাবছে এ আবার কে? গাড়ি থেকে নেমে দাঁড়ায় ব্যক্তিটি। মুখের উপর থেকে হুড টুপি সরাতে অবাক হয়। সবাই বলে ওঠে, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? গাড়ির উপরে বসে থাকা আগন্তুকের দিকে তাকিয়ে থাকে সবাই। ব্যক্তিটি গাড়ি থেকে নামে, হাতে থাকা সিগারেট কিছুটা সময় ধরে রাখে, মাটিতে ছুঁড়ে মেরে দেয় ও মাথা থেকে টুপিটা তুলে দাঁড়ায় ব্যক্তিটি। মেহরাব সাহেব জয় সাকিবকে বলে ওঠে, রাহাত, आई एम राहत, द रफियन ऑफ माइंड सिटी। কথাটা বলে কমর থেকে পিস্তল নিয়ে শাট করে একটা গুলি করে দেয়। গুলিটা দিয়ে সোজা সাকিবের মাথায় লেগে যায়। সাকিব মাটিতে পড়ে যায়। মেহরাব সাহেব কিছু বলতে যাবে তার আগেই রাহাত বলে, নীলয়কে তার দুর্বল দিকে দেখিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করা যায়, কিন্তু রাহাতে না আছে পরিবার, না আছে ভালোবাসা, আর না আছে দুর্বলতা। কথাটা বলতে বলতে নীলার পাশে এসে দাঁড়ায়। নীলার হাত ধরে এগিয়ে নিয়ে আসে নিলয়ের কাছে। নিলয় নীলার পাশে এসে দাঁড়ায়। মেহরাব সাহেবকে বলে,
রাফিয়ান জগতে একটাই নীতি, মারতে হবে, না হয় নিজেকে বাঁচাতে হবে। এখানে পরিবারের দুর্বলতা বলে কিছুই নেই। এখানে একটাই সমাপ্তি, মারতে হবে, না হয় মরতে হবে। মেহরাব, ইউ আর... না না না, এত সহজে আমার পতনের খেলা শেষ হবে না। তা তো হবে না বস। হারিয়ান শুট দেম। মেহরাব সাহেব কথাগুলো শুনে আরিয়ানের কোমর থেকে পিস্তল বের করে নিলয়ের দিকে তাক করে ধরতে মেহরাব সাহেব বলে, আমি না বাঁচলে তোদের কাউকে বাঁচতে দেব না। মেরে দাও ওদের। হারিয়ান মারো। আরিয়ান সাথে সাথে পিস্তলটা নামিয়ে নিল। মেহরাব সাহেব অবাক হয়ে তাকায় আরিয়ানের দিকে। নিজের কেনা গোলাম নিজের কথা শুনছে না। নিলয় মুচকি হাসলো। জয় নিলয়ের হাসি দেখে জোরে হাসি দেয়। একটু আগে মেহরাব সাহেব যেমন জোরে হাসছিল, জয় এখন আরো জোরে জোরে হাসতে থাকে। জয় হাসতে হাসতেই বলে, কেমন মজা লাগছে। আমার সাথে আরিয়ানকে নিয়ে আপনি মাইন্ড গেম খেললেন, আর আপনার সাথে আরিয়ানকে নিয়ে নিলয় মাইন্ড গেম খেললো। কি ম্যাজিক! আমাদের দুজনের সাথে নিলয় মাইন্ড গেম খেলে দিয়েছে, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। সো স্যাড মেহরাব সাহেব, ইউ আর রিয়েলি লুজার। আমি গোয়েন্দা বিভাগের কমিশনার নিলয়ের সাথে পরিচয় হয় কয়েক বছর আগে। আমি যদিও নিলয়কে ধরতে চাইছিলাম, কিন্তু একদিন সন্ধ্যার পর আমার বোন কোচিং থেকে ফিরছিল। নির্জন গলিতে আসার সময় আমারই শত্রুদের মধ্যে কয়েকজন মিলে আমার বোনকে কিডন্যাপ করতে যায়। সেদিন নিলয় আমার বোনকে বাঁচিয়েছিল। সেদিনের পর নিলয়ের সাথে আমার পরিচয় হয়। জানতে পারি রাফিয়ান শহরে ওর আগমনের কারণ। কথা দিয়েছিলাম তাকে সাহায্য করব, আর আপনার ভালো মানুষ থাকা রূপটা সবার সামনে প্রকাশ করব। এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে গল্পটা বানাই। এটা ছিল নিলয়ের মাইন্ড গেম। আপনাদের গ্যাংয়ে ঢোকার জন্য এটাই দরকার ছিল। কাজটা সহজ হয়ে যায়, কারণ কাকতালীয়ভাবে হলেও আমার নাম করে নেহাকে এই শহরে রাখলেন। সবাই জানে নেহা আমার বোন। সব মিলিয়ে আপনার কাছে আসাটা আমার সহজ হয়। বাকিটা তো নিলয় প্ল্যান। এখন শুধু খেলাটা দেখার বাকি। মেহরাব সাহেব স্তব্ধ হয়ে যায় আরিয়ানের কথা শুনে। নিলয় তাহলে সবকিছু প্ল্যান করে এসেছে এখানে। নিলয়, আরিয়ান, রাহাত, নেহা, নীলা এখন একদিকে, আর একদিকে জয় আর মেহরাব সাহেব দাঁড়িয়ে আছে। কি বলবে ওরা দুজন খুঁজে পাচ্ছে না। নিলয় এগিয়ে আসে, মাটিতে থাকা লোহার রড হাতে তুলে নেয়। মেহরাব সাহেবের কাছে এসে বলল, কি বলেছিলাম? মাইন্ড গেমের শহরে আসল রাফিয়ান মাইন্ড গেম খেললে সেটা পুরো সুপারহিট, আর ভিলেন খেললে ফ্লপ। বলেছিলাম তোদের শহরে এসে তোদের স্টাইলেই মাইন্ড গেম খেলবো। তোরা খেলবি আর আমি দেখব। কথাটা বলে নিলয় জোরে মেহরাব সাহেবের পায়ে বাড়ি দেয়। মেহরাব সাহেব মাটিতে বসে পড়ে, ব্যথায় কাতরে উঠে জোরে জোরে বলতে থাকে, নীলা, ওকে থামা। আমি কিচ্ছু করব না আর। নিলয় হাসতে থাকে। সবাই দাঁড়িয়ে দেখছে। ঠিক তখনই একটা গুলির শব্দ শোনা যায়। নিলয় থেমে যায়। ঘুরে তাকিয়ে দেখে আরিয়ান ভাই কিছুটা দূরে পড়ে আছে। কপাল থেকে রক্ত বের হচ্ছে। বড়িটা আগের জায়গায় থেকে এক ধারে সরে গেছে। তার মানে গুলিটা খুব কাছে থেকে করা হয়েছে। নিলয় ঘুরে পিছনে তাকায়। রাহাতের হাতে পিস্তল। রাহাত পিস্তল ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয় বলল, রাহাত, তুই আরিয়ানকে গুলি করেছিস? রাহাত কোনো কথা বলল না। হাঁটতে হাঁটতে খালি চেয়ারের টাই যেয়ে বসলো। সবাই রাহাতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহাত পিস্তলে যেখান দিয়ে গুলি বের হয়েছে সেখানে নাক নিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে হাসতে থাকে। রাজ্য সবাই নিতে চায়, রাজকন্যাও সবার। আস্থা করে পড়ে রই প্রজারা। আমি প্রজা নয়, আমি রাজা। রাজত্ব আমার, আর রাজকন্যা। রাফিয়ান জগৎ থেকে যদি রাফিয়ান না হতে পারি তাহলে জীবনে কী বা পেলাম? আই এম দ্য রিয়েল রাফিয়ান অফ মাইন্ড সিটি। নীলের সহ সবাই রাহাতের দিকে তাকিয়ে থাকে। রাহাত ঠিক কি বলছে নিলয় এখনো ঠিকঠাক বুঝতে পারিনি, কিন্তু বসা থেকে মেহরাব সাহেব উঠে জোরে জোরে হাসতে হাসতে বলে, বাহ বস বাহ, আমি ভাবতাম আমি সবচাইতে বুদ্ধিমান আর মাইন্ড গেমার। রাফিয়ানের জায়গাটা আমারই প্রাপ্য। আমি নির্দিষ্ট সবচাইতে। আমার কাছে বিশ্বাস ভালোবাসা বলতে কিছুই নেই। যা আছে সব লক্ষ্য পূরণের নেশা। আমি ভুলেছিলাম নিলয় ঠিকই বলতো, রাফিয়ান জগতে বিশ্বাস বলে কিছুই নেই। এখানে জড়িত সবাই এক একটা মাইন্ড গেমার। পাশে থাকা মানুষটাই নিজের ওপর কখন যে মাইন্ড গেম খেলবে সেটা বোঝা মুশকিল। নিলয় রাহাতের দিকে তাকিয়ে আছে। রাহাত সিগারেট টানতে থাকে। নিলয় বলে, রাহাত, গেমটা শেষ কর। জয় আর মেহরাবকে মেরে চল নতুন জীবন শুরু করি।
নতুন জীবন কাকে নিয়ে? রাজকন্যা তো তোর কাছে, আমি কিভাবে শুরু করব? মানে? মানে খুব সহজ, আমার রাফিয়ান জগৎ আর আর নীলাকে চাই। নিলয় রাহাতের হাতের দিকে এগিয়ে আসবে, রাহাত নিলয়ের হাতে একটা গুলি করে। নিলয় দূরে পড়ে যায়। নেহা রাহাতের দিকে পিস্তল তাক করে ধরতেই একটা বাইকের শব্দ শোনা যায়, দূর থেকে ভেসে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে বাইকটা ওদের সামনে এসে থামে। নেহা তখনও রাহাতের দিকে পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। লম্বা হুড টুপিওয়ালা দুজন ব্যক্তি বাইক থেকে নামে। মেহরাব সাহেব বুঝে যায় এরা কারা। রাফিয়া নিলয়ের মা মাহিরা হাসান। মেহরাব ওদের কাছে যেয়ে দাঁড়ায়। হরা দুজন মুখ থেকে টুপিগুলো তুলে নিয়ে দাঁড়িয়ে পড়ে। মেহরাব সাহেব বলে, চলে এসেছে আমার শের, কিন্তু আমি বুঝলাম না রাহাত শত্রুতা কেন করলো নিলয়কে। এখন মেরে কি হবে? ও এমনিতেই দুর্বল হয়ে গেছে, তাই না মারিয়া? তোমার হাজবেন্ডকে নিলয় খুন করেছিল, প্রতিশোধ নেবা না? কথাটা বলে মেহরাব সাহেব উচ্চস্বরে হাসতে থাকে। রাহাত বসা থেকে উঠে দাঁড়ায়। মেহরাব সাহেবের পায়ে গুলি করে মাটিতে বসিয়ে রাখে। চিয়া ছুঁড়ে মেরে বলে, কখন থেকে চুনোপুটির আলাপ শুনছি আমি। আরে আর বুঝিস না কেন? পুরো খেলাটা যে আমি করেছি, শুধু তুই হেল্প করেছিস না জেনে। রাহাত মেহরাব সাহেবের কাছে আসতে আসতে কথাগুলো বলল। মেহরাব সাহেব যন্ত্রণার চিৎকার দিতে থাকে। রাহাতের কাছে এসে মেহরাব সাহেব কপালে পিস্তল ঠেকিয়ে বলল, তোর কাছে ছবিগুলো আমি পাঠিয়েছিলাম। রাফি, নেহা, নিলয়, নীলা সবার উপরে নজর রাখতাম আমি। ভিডিও, ছবি সবকিছু আমার। আমি তোকে পাঠিয়েছি। খেলাটা তো আমারই ছিল, শেষটা আমাকেই করতে হবে। রাফি এগিয়ে আসবে, ঠিক তখনই রাহাত রাফির বুকে গুলি করে। রাহাতের কাছে কোনো সুযোগ নেই। রাফিকে গুলি করে সোজা নেহার দিকে পিস্তল তাক করে ধরে বলল, আমি চাই না অন্য কাউকে মারতে, তাই যদি পিস্তল না ফেলে দাও তোমার মাকে আমি মেরে ফেলবো। আমার কাউকে মারতে এতটুকুও হাত কাঁপে না। ফেলো পিস্তল। নেহা পিস্তল ফেলে দেয়। কেউ কোনো কথাই বলছে না। হঠাৎ করে আকাশ ডেকে উঠল। সাদা মেঘ সরে গিয়ে কালো মেঘ এসে জমা হয়েছে। বৃষ্টি আসার আগমনে প্রকৃতির ঠান্ডা বাতাসের আবির্ভাব ঘটেছে। রাত উৎস শব্দে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, ছোট থেকেই অবহেলিত আমি। এটা করো, এটা করো, ওটা করো, করতে করতে নিজেকে সবার কাছে তুচ্ছ বানিয়ে দিয়েছি। জয়, আমি আর নিলয় একসাথে বড় হয়েছিলাম। জয়ের মতো আমিও দেখেছি নিলয়ের অর্ডার মানতে সবাই ব্যস্ত, কারণ তাকে সবাই ভয় পেত। ঠিক কল্পনা করতাম আমার নামটা শুনে সবাই ঠিক এভাবেই ভয় পাবে। কিন্তু কিভাবে? নিলয় থাকলে তো কখনো এটা হবে না। প্ল্যান সাজাতে থাকি, কিন্তু কিছুতেই কিছু পাচ্ছিলাম না। না পাচ্ছিলাম নিলয়কে মারতে, আর না পারছিলাম নিজের মতো থাকতে। নিলয়ের প্ল্যান অনুযায়ী আমি হয়ে যাই সিআইডি অফিসার, কিন্তু নিলয় এ শহরে আসে মাস্তানি করতে নয়। তবুও নিলয়ের নাম শুনে সব কিছু হয়ে যেত। নিলয় এসেছিল নীলার জন্য। আমি তখনও জানতাম না নীলা দেখতে কেমন। এদিকে নীলাকে দেখি, নীলা সত্যি আকর্ষণীয়। নীলার প্রেমে না চাইতেও পড়ে গিয়েছিলাম আমি। সবটা সময় ভাবনাতে নীলা এসেছে আমার। আমি কি করব? আমি নীলা আর রাফিয়ান রাজ্যটা চাওয়ার নেশায় প্ল্যান সাজাতে থাকি, কিন্তু তবুও সব কিছু কঠিন হয়ে যায়। সহজ হয়ে যায় জয় নিলয়ের সাথে বেইমানি করে। শত্রু চলে আসে নিলয়ের। একটা কথা কি জানেন সবাই? বন্ধুত্ব কখনো স্থায়ী থাকে না। বন্ধুত্বের মধ্যে যখনই চাহিদার ব্যাপার চলে আসবে, তখন আর সেটা বন্ধুত্ব থাকে না। বন্ধু থেকে বন্ধু হয় না, শত্রু হয় বন্ধু। নিলয়ের শত্রু মেহরাব সাহেব। জয় হয়ে যায়। কিন্তু রাফিয়ান গেমটাতে এখনও যে টুইস্ট বাকি ছিল। কে জানতো নিলয়ের সাথে শত্রু সবাই আমার মতো রাফিয়ানের জগতের রাজা হতে চাই। ভেবেছিলাম নিলয়কে যখন জয় তুলে নিয়ে গেছে, তখন নিলয়কে হয়তো জয় বা আপনি মেরে ফেলেছেন। কাজটা সহজ হয়ে যায়। জয়কে মারতেই সেদিন আমি এসেছিলাম এই পুরনো জায়গাতে। কিন্তু বললাম না, রাফিয়ান জগতে প্রতিটা মুহূর্ত টুইস্ট। ক্লাইম্যাক্স প্রতিটা সময় ভর্তি। ওখানে যে দেখা হয়ে গেল সাকিব, ফাহাজের মতো লোকদের সাথে। ওরা সবাই মেহরাব সাহেবের পক্ষে। নিলয় জীবিত অবস্থায় মাটিতে পড়েছিল। আমাকেও একইভাবে মেরে ফেলতে চাই, কিন্তু গল্পে টুইস্ট যে তখনও বাকি। কোনো এক আগন্তুক এসে আমাদের বাঁচিয়ে নেয়, ফেলে আসে আমাদের লোকদের কাছে। কেউ জানতাম না যে কে বাঁচিয়েছিল আমাদের। বিষয়টা মাথা থেকে ফেলে নিলয়কে সরিয়ে ফেলে রাজকন্যা সহ রাজত্বটাকে আমার করে নিতে চাওয়ার লক্ষ্যে ব্যস্ত হয়ে যায়। এর মধ্যে নিলয়ের প্ল্যান
পাগল বেশে ভার্সিটির সামনে বসে থাকতে হবে। জানতে চাই কেন বসবো। উত্তরে বলেছিল নীলা সেখানে আসে। নীলার নামটা শুনে আবারও নেশায় পড়ে যাই আমি। নীলাকে দেখার জন্য আমরা দুজনে সেখানে যাই, কিন্তু আমি জানতামই না সেখানে নেহা নামের নিলয়ের বোনও আসে। বললাম না, রাফিয়ান জগতে পদে পদে টুইস্ট। আমার প্ল্যানটা তখন যেন আরও জটিল হয়ে যায়। এক সময় বুঝেছিলাম প্ল্যানটা পুরো নীলয়ের দিকে যাচ্ছে, মানে রাজকন্যা সহ রাজত্ব নীলয়ের হাতে যাচ্ছে। খুব রাগ হতো। নীলা পাগল বেশে থাকা নীলয়ের দিকে তাকাতো বেশি, আমি তাকাতাম ওর দিকে। সেটা নীলয় আর না নীলা কখনো দেখেনি, কিন্তু কেন? আমিও তো কত কিছু করতে পারি। ঠিক সে সময় রাফি নামের ছেলেটার আগমন হয়। জানতাম না ও একজন রাফিয়ান। জেনেছিলাম সালমানকে মারার সময়। প্ল্যান করি যেভাবেই হোক নতুন রূপে মেহরাব সাহেবের গ্যাংয়ে প্রবেশ করব। খুব রাগ হতো নীলা নীলয়কে নিয়ে যায়। আমি কি করেছিলাম? আমিও তো পাগল বেশে অভিনয় করেছি। কেন আমাকে সুস্থতার জন্য সে নিয়ে যায়নি? সেদিনের পর থেকে নেশাটা আরও চেপে বসে। ভেবেছিলাম এক এক করে সবাইকে মেরে ফেলবো, রাফিকে আমার দলে রেখে দেব, কিন্তু সে নেহার প্রেমে পড়ে যায়। এ অবধি সব কিছু ঠিক ছিল, সবার প্ল্যান অনুযায়ী চলছিল, কিন্তু রাহাত থামে। বৃষ্টি এসে গেছে প্রকৃতিতে। সবাই রাহাতের দিকে তাকিয়ে আছে। রাহাত যে এমন করবে কেউ কখনো ভাবতেই পারেনি। রিমঝিম বৃষ্টি শুরু হলো। রাহাত হাসতে হাসতে বলল, কিন্তু এত বুদ্ধি আর মাস্টার প্ল্যান মাইন্ড গেম সাজিয়েও হেরে গেলাম। ভুলেই গিয়েছিলাম এটা রাফিয়ান জগৎ। এখানে সব কিছু হাতে পেয়েও হারাতে পারে যে কোনো সময়। এখানে সবাই সবার শত্রু, এমনকি নিজের নিঃশ্বাসটাও শত্রু রূপে যে কোনো সময় সামনে দাঁড়িয়ে যেতে পারে। অনেক বুদ্ধিমান ভেবেছিলাম আমি নিজেকে, কিন্তু কে জানতো আমি বড় বোকা ছিলাম। আমি সবার উপর নজর রেখেছি। কে কী প্ল্যান করছে সবটা আমার চোখের সামনে ঘটতো, আমি সবটাই দেখতাম। আমি সবার উপর নজর রেখে ভেবেছিলাম আমি আসল মাইন্ড গেমার। রাফিয়ান জগতে আগে ভাগে কিছু ভাবলেই সে বোকাদের তালিকায় চলে যাবে। আমি বুঝতেই পারিনি আমি ছাড়াও আমার মতো করে এমন একজন আমাদের সবার উপর, এমনকি আমার উপরেও নজর রাখতো। আর সেই হলো আসল মাস্টার মাইন্ড। আমাদের সবাইকে দিয়ে সে খেলেছে, অথচ আমরা বোকার মতো ভাবতাম আমরা সবাই একে অপরের সাথে মাইন্ড গেম খেলছি, কিন্তু সে একাই আমাদের সবার সাথে এক এক করে মাইন্ড গেম খেলেছে। কেউ কখনো বুঝতে পারেনি, কিন্তু আমরা ভাবতাম আমি মাইন্ড গেমে সেরা, অথচ সে একাই খেলে দিয়েছে সব কিছু। আর সে আমার সামনে আসে, আর সেই রাফিকে সেখানে পাঠায়, আর সেই আমার আর নিলয়কে সেদিন বাঁচিয়েছিল, আর সে হলো। রাত মাটিতে বসে পড়ে। মাথাটা নিচু করে সেই মাস্টার মাইন্ডের দিকে বসে জোরে জোরে হাসতে থাকে, আফসোস করতে থাকে অনেক বেশি। রাহাত মাস্টার মাইন্ডের সোজায় বসে। সবাই তাকে দেখে অবাক হয়, এমনকি রাফিয়ান জগতের মিস্টার রাফিয়ান নিলয়ও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় বসে থেকে উঠে দাঁড়ায়। মেহরাব সাহেবও উঠে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। রাহাত হাসতে হাসতে বলতে থাকে, সেই মাস্টার মাইন্ডকে জানো তোমরা? সে হলো নিলয়ের মা। রাহাত কথা শেষ করতেই সবাই যেন চুপ হয়ে যায়। নীলা, জয়, নেহা, নিলয় আর মেহরাব সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এ কিভাবে সম্ভব? মেহরাব সাহেব বলে, রাহাত, তোমার রাফিয়ান হওয়ার নেশায় মাথাটা খারাপ হয়ে গেছে। ওই ছিল আমার আন্ডারে, কিভাবে ও মাস্টার মাইন্ড হতে পারে? কুকুর যখন ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে যায় তখন বিদঘুটে আওয়াজ করে। ওরা কেবল দৌড়াতেই পারে, মরে থাকা পশুর থেকে শিকার করে। আপনিও না ঠিক এরকম লাতখোর কুকুর। নিলয়ের মা মাহিরা সামনে এগিয়ে আসে, চেয়ারটা উঠিয়ে বসে কথাগুলো বলেও কালো কোট থেকে সিগারেট বের করে ছেলেদের মতো করে টানতে থাকে। সবাই ওনার দিকে তাকিয়ে থাকে। নিলয়ের দিকে প্রথমে তাকায় মাহিরা। নিলয় এগিয়ে আসবে তখনই মাহিরা বলে, নিলয়, রাফিয়ান জগতে তুমি সবচাইতে শক্তিশালী আর বুদ্ধিমান ব্যক্তি। ক্যালকুলেশনে তোমাকে রাফিয়ানে মানায়। তোমাকে পুলিশ ধরলেও, তোমাকে মারতে চাইলেও তুমি শান্তভাবে সব কিছু দেখে ভাবো। ইউর অ্যাটিটিউড ইজ গুড, বাট মাই অ্যাটিটিউড ইজ টু গুড। তুমি সবসময় নীরব থেকে মাইন্ড গেম খেলতে পারো। শত্রুদের কাছে যে ওদের মতো করেই মাইন্ড গেম খেলো। ইউর মাইন্ড গেম ইজ গুড, বাট মাই গেম ইজ টু গুড। মেহরাব সাহেব, তোমাকে সবাই বুদ্ধিমান ভাবলেও তুমি বোকা। তুমি সবার সাথে খুব নিপুণভাবে মাইন্ড গেম খেলেও
তোমাকে নিয়ে সেদিন হসপিটালে মাইন্ড গেম খেলা হয়েছিল এটা তুমি নিজেই জানো না। সবাই অবাক হয়ে মাহিরার দিকে তাকিয়ে আছে। মেহরাব সাহেব তাড়াতাড়ি প্রশ্ন করে, মানে আমার সাথে মানে? বলবো, এত তাড়া কিসের? আগে একটা গল্প বলি শোনো। না, নিলয়কে একটা কথা বলি। নিলয়, তুমি তো মেহরাব সাহেবকে মারতে চাও তাই না? কিভাবে মারবে? পারবে তো নিজের বাবাকে নিজেই মারতে? সবাই হতভম্ব হয়ে মাহিরার দিকে তাকিয়ে থাকে। নিলয়ের নিজের বাবা মেহরাব সাহেব, এটা কি বললো উনি? রাহাত চমকে উঠে ওনার দিকে তাকায়। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহরাব সাহেব নিলয়ের দিকে তাকায়, নিলয় মেহরাব সাহেবের দিকে তাকায়। তাহলে সবটা বলি। সেদিন হসপিটালের ঘটনাটা সবটা ঠিক ছিল মেহরাব সাহেব, কিন্তু ছোট্ট একটা টুইস্ট আছে এখানে। তোমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, আর আমিও ছিলাম একই রকম। দুজন বাচ্চা কান্না করে, একজন মা জেগেছিল আরেকজন ঘুমিয়ে, মানে তোমার স্ত্রী ছেলে হয়। তোমার স্ত্রী ঘুমিয়ে থাকে দুর্বলতার জন্য। আমি খুব করে চাইতাম আমাদের ছেলে হোক, কিন্তু যখন দেখলাম নীলা হলো মানে মেয়ে হলো, তখন আমার হাজব্যান্ডের ওপরে রেগে গিয়ে বলেছিলাম নীলাকে মেরে ফেলো, আমার মেয়ে চাই না। তখনই আমার হাজব্যান্ড তোমার বাচ্চা মানে নিলয়কে পাল্টে নীলাকে রেখে আসে তোমার স্ত্রীর পাশে, আর নিলয় আমার কাছে আসে। কি মাইন্ড গেম, তাই না? তোমার বউ জানলই না কি সন্তান প্রসব করেছে। ডক্টরদের আমরা সামনে নেই, যখন তুমি যে দেখো তোমার মেয়ে হয়েছে, আসলে সে ছিল আমার মেয়ে। আর যখন আমার কাছে এসে দেখলে আমার ছেলে হয়েছে, আসলে সে ছিল তোমার ছেলে নিলয়। সহজ করে বলি, নীলা তোমার নয় আমার সন্তান, আর নিলয় আমার বা আমাদের নয় তোমার সন্তান। কেমন লাগলো বস? রাফিয়ান জগতে আসল মাস্টার মাইন্ডের শেষ চাল। কে কি বলবে কিছুই বুঝতে পারছেন না, সবাই যেন বোকা হয়ে গেল। শেষটা এভাবে ঘুরে যাবে কেউ কখনো কল্পনাও করেনি। সবাই ভাবতো জয় আসল রাফিয়ান, কিন্তু না, জয় তো অতি ক্ষুদ্র একজন মানুষ। সবাই ভাবতো নীলা আসল রাফিয়ান, কিন্তু না, নীলা কিছুই করেনি। এরপর নেহা, রাফি সবাইকেই মনে হয়েছিল আসল রাফিয়ান। তারপর সবার সামনে মাস্টার মাইন্ড রূপে আসে মেহরাব সাহেব। সবাই যেন তাকে রাফিয়ান ভাবতে শুরু করে, কিন্তু না, আগমন হয় রাহাতের। সে ছবি পাঠিয়ে সবার সাথে মাইন্ড গেম খেলে রাফিয়ান পরিচয় দিতে থাকে, কিন্তু সেও আসল রাফিয়ান নয়। সবার সামনে মাস্টার হিসেবে আসে মাহিরা, যে কিনা নীলয়ের মাই নয়। কিন্তু সে খেলাটা করলো কিভাবে? কেন সে রাফিয়ান জগতের সাথে জড়িত? প্রশ্নগুলো সবার মাঝেই ঘুরছে। নিলয় প্রশ্ন করে, আমি তো মাকে মৃত্যু হিসেবে জেনেছিলাম। মেহরাব সাহেব তোমাকে বাঁচিয়ে রেখেছিল। কেন তুমি এই নিকৃষ্ট জগতের মধ্যে আসলে? কেন এমন করলে? কি চাও তুমি? কি চাই? স্বামী হত্যার বদলা চাই। তুমি যেমন ফেক বাবার মৃত্যুর জন্য মেহরাবকে মারতে চাইছো, আমিও তেমনই আমার হাজব্যান্ডের খুনির প্রতিশোধ নিতে এসেছি। মেহরাব সাহেব সেদিন শোনার জন্য আমার সামনে আমার হাজব্যান্ডকে খুন করে আমাদেরকে নিয়ে যায় আর ফাঁসিয়ে দেয় তোমাকে। কষ্ট হয়েছিল খুব, কিন্তু মজাও পাচ্ছিলাম তোমার বাবা তোমাকে খুনি বানিয়ে দিয়েছে। যেদিন তুমি জেল থেকে চলে আসো সেদিনই এই প্ল্যান করি, তোমাকে দিয়ে তোমার নিজের বাবাকে খুন করাবো, মানে মেহরাবকে মারবো। কিন্তু কেন জানি না প্রতিশোধটা হজম হচ্ছিল না। যদি নিজে না মারি তাহলে ক্ষোভ থেকেই যাবে। সেজন্য ফুল প্রুফ প্ল্যান করা শুরু করি। রাফিকে আমি পাঠিয়েছিলাম এখানে, তোমাদেরকে সেদিন আমিই বাঁচিয়েছিলাম। মোট কথা, তোমরা এখানে যতজন দাঁড়িয়ে আছো সবার উপর আমার লোকেরা নজর রাখতো। এখানে তোমাদের আশেপাশে যত লোক আছে সবাই তোমাদের কথাতে আসলেও প্রকৃতপক্ষে এরা সবাই আমার লোক। আই এম দ্য রাফিয়ান অফ মাইন্ড সিটি। মাস্তানি দ্য মাইন্ড সিটি ইজ মাই ইউনিভার্স। এখানে এখন আমি যা বলবো তাই। কথাগুলো শেষ করতে পারেনি মাহিরা, তার আগে একটা গুলি চলে আসে, আর গুলিটা যে ওনার পায়ে লাগে। রাহাত হাসতে হাসতে বলে, নো মিসেস আদনান, আমি সেটা হতে দেব না। রাফিয়ান শহরটা পুরো আমার। আমি সবকিছু আমার মতো করেই তৈরি করে নিতে চাই। নিলয় ইজ ব্যাক ব্রো। একটাই গেম, যার নাম মাইন্ড গেম, আর একজনই রাফিয়ান। আই অ্যাম দ্য রাফিয়ান। কথাটা বলেই নিলয় মাটিতে থাকা পিস্তল তুলে নিয়ে রাহাতকে গুলি করে। রাহাত সরে যায়, পিস্তলটা জয়ের বুকে এসে লাগে। রাহাত বলে, বন্ধুদের মাঝে শত্রুতা মানায় না ব্রো। আমি হিংস্র, আমার থেকে দূরে চলে যা, না হলে আমার শহরে কারো অস্তিত্ব আমি রাখবো না। নিলয়ের কোনো নিজস্ব শহর থাকে না,
নিলয় যেখানে যায় সেই দুনিয়াটাই তার হয়ে যায়। নিলয় কথা বলতে বলতে রাহাত গুলি চালায়। নিলয়ের কাঁধে বরাবর গুলিটা এসে লাগে। নিলয় পিছনে ছিটকে মাটিতে মুখ থুবড়ে পড়ে। নিলয় আর ওঠে না। রাহাত হাসতে থাকে। বৃষ্টি শুরু হয় প্রচণ্ড বেগে। রাহাত উপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, পুরো রাফিয়ান জগৎটা এখন আমার। না আছে নিলয় আর না আছে অন্য কেউ। যারা আছে তারা দুর্বল। আমার কোনো ইমোশন নেই। আর না আছে দুর্বলতা। আমি একা থাকতে চাই। আমার শহরে আমি একাই রাজত্ব করতে চাই। কিন্তু সেটা হবে না, আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না। রাহাত ঘুরে তাকায়। নেহা দাঁড়িয়ে আছে, হাতে পিস্তল। রাহাতের দিকে তাক করে গুলি ছোড়ে। রাহাত একটু সরতে গুলিটা হাতে লেগে হাত ফুটো করে বেরিয়ে যায়। রাহাত জোরে চিৎকার দিয়ে ওঠে। মাটিতে বসার আগে জোরে জোরে বলতে থাকে, তুই আমাকে মারবি? এই রাহাতকে? তোকে আমি কথাটা বলে পিস্তল হাতে ধরে নেহার বুকে গুলি করে রাহাত। নেহা পেছনে সরে যেয়ে গাড়ির সাথে বাড়ি লেগে মাটিতে পড়ে যায়। মাহিরা চিৎকার করে ওঠে। নিজের মেয়েকে এভাবে লাশ হতে দেখে নিজেকে সামলাতে পারে না। লোহার রড হাতে নেয়। পিছন দিকে রাহাতকে মাথায় বাড়ি মারতে যাবে, তখনই মেহরাব সাহেব উঠে রডটা নিয়ে বলল, তোর সাথে আমার বোঝাপড়া বাকি আছে রে। আমার ছেলেকে আমার সামনেই শত্রু বানিয়ে পাঠিয়েছিস। রড ছাড় বলছি, রাহাতকে আমি মারবো। তোদের মারার আগে ড্রামটা একটু দেখে নি। মেহরাব, তুই নিজেই নিজের ছেলেকে, আমার হাজবেন্ডকে খুনের দায়ে তোর শত্রু বানিয়েছিস। তুই যদি নিলয়কে বলদ না করে দিতিস তাহলে এত কিছু হতো না। মেহরাব সাহেব লোহার রড কেড়ে নেয়। মাহিরার দিকে সেটা মারতে যাবে, তখনই শাট করে একটা গুলি চলে আসে। সবাই ঘুরে তাকায়, দেখে নীলার হাতে পিস্তল আর গুলিটা যে লাগে মেহরাব সাহেবের পিঠের মাঝে। মেহরাব সাহেব ঘুরে তাকিয়ে বলতে থাকে, নীলা, আমার তো কোনো দোষ ছিল না তোকে লালন পালনে। আজকে মাকে পেয়ে আমাকেই পেছনে থেকে মেরে দিলি, মাফ করে দিস। মেহরাব সাহেব ধপ করে মাটিতে পড়ে যায়। আহ, রাফিয়ান জগতে কি নির্মম খেলা! নিজেদের লোকেরাই নিজেদেরকে মারছে। আপন লোকটাই এখন চরম শত্রু। রাহাত শব্দ করে হাসে, বসা থেকে উঠে দাঁড়ায়, নীলার দিকে এগিয়ে আসতে থাকে। নীলা পিস্তল তুলে রাহাতকে গুলি করে, কিন্তু পিস্তল থেকে আর গুলি বের হয় না। রাহাত হাসতে হাসতে নীলার দিকে এগিয়ে আসে। নীলা পিছনে সরে যেতে থাকে। রাহাত নীলার খুব কাছে এসে জড়িয়ে ধরে মুখটা নীলার মুখের কাছে এনে বলল, রাজত্বের সাথে এখন আমার রাজকন্যা চলে এসেছে। তোমাকে আমার মতো করে চেয়েছি, পেয়েও গিয়েছি। এখন কোনো শক্তি। থপ করে একটা শব্দ হয়। রাহাত নীলার গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। রাহাতকে নীলা ফেলে দেয় মাটিতে। রাহাত মাটিতে পড়ে যেয়ে পিছনে তাকায়। মাহিরা দাঁড়িয়ে আছে, হাতে লোহার রড। নীলাকে জড়িয়ে ধরে আসে। নীলা পিছনে সরে যায়। নীলাকে বলে, কি হলো মা, আমার কাছে আয়। না, যে মা সন্তানদের মধ্যে ছেলে মেয়ে ব্যবধান খোঁজে সে কখনো মা হতে পারে না। ছেলে হোক বা মেয়ে, সন্তান তো সৃষ্টিকর্তার দান। কিন্তু তোমার কাছে চাহিদাটা বিশাল। আমি চাই না তোমার কাছে যেতে। কথাটা বলে নীলা দৌড়ে নিলয়ের কাছে যায়। নিলয়ের নিঃশ্বাস তখনও চলছে। নীলকে কয়েকবার ডাক দেয় নীলা, কাঁদতে কাঁদতে বলে, নিলয়, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তুমি একবার চোখ খোলো, তোমাকে বড্ড বেশি ভালোবাসি। নিলয় কিছু সময় পর আলতো করে চোখ মেলে তাকায়। শোয়া থেকে উঠে বসেও নিলয় তাকে দেখে রাহাত পড়ে আছে কিছুটা দূরে, আর মেহরা সাহেব পড়ে আছে পাশে। নিলয় বলে, এখনো খেলা বাকি আছে নীলা, এত তাড়াতাড়ি মরবো না। যাকে মা বলে ডেকেছি সে আমার মা নয়, তোমার মা। তোমার মাকে আপন করে নিয়েছিলাম, কিন্তু খেলা যে এখন অনেক বাকি, আর খেলাটা আমি আমার মতো করে খেলবো। মেহরাব সাহেব রাফিয়ান খেলাতে প্রতিটা মানুষ কোটির মতোই ছিল। একে অন্যের মাইন্ড গেমের সবাই এক এক করে কাটা পড়ে গেছে। বেঁচে আছে কেবল রাজা আর রাজা। খেলা হবে রাজা ভেস রাজার। নীলয় কথাটা বলে এগিয়ে আসে রাহাতের দিকে। রাহাতের কাছে এসে টেনে তুলতে রাহাত নীলয়ের বুকে লাথি মারতে যায়, কিন্তু নীলয় তা ডিফেন্স করে নিয়ে নিজেকে সামলিয়ে রাহাতকে লোহার রড দিয়ে হাতের জোরে বাড়ি দেয়। রাহাত মাটিতে পড়ে যায়। রাহাতের কাছে গিয়ে নীলয় বলে, তোকে অনেক ভালোবেসেছিলাম। ভালোবেসে যদি আমার কাছে তুই নীলাকেও চাইতি, তোকে রাজত্ব সহ নীলাকে দিয়ে দিতাম। কিন্তু কি করলি? বেইমানি করলি। শোন না বন্ধু, তোকে মারবো না, তুই চলে যা, অনেক দূরে চলে যা, নিজেকে গুছিয়ে নিস। যুদ্ধে অংশ নিলে যে পিছিয়ে যায় সে ভয় পায়। আমি পিছিয়ে যাব না। রাহাত, কেন এমন করছিস? রাফিয়ান হতে চাই।
পারবি না। আদায় করে নেব। তাহলে মাফ করে দিস। তোকে মেরে আমি মাপ চাইবো না। রাহাত নিলয়কে কমর থেকে ছুরি বের করে পেটে চালান করে দেয়। নিলয় ছটফট করতে থাকে। রাহাত ছুরি নিয়ে এসে নিলয়ের বুকে ঢোকাতে যাবে, তখনই নিলয় সরে যেয়ে মাটিতে পড়ে থাকা পিস্তল হাতে নেয়। হাতে নিয়ে রাহাতের দিকে ধরতেই রাহাত বলে, এ ভাই, কি করিস এগুলো? তোকে বন্ধু নয় ভাই ভাবতাম, পিস্তলটা নামা। মরণের সময় হয়ে গেছে তোর, আমার দিকে আগাবি না। নিলয় কথা শোন ভাই, যা হয়েছে ভুলে গেছি, মাফ করে দে। ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু বেঈমানকে কখনো মাফ করা যায় না। কথাটা বলে নিলে পিস্তলের ট্রিগারে চাপ দেয়। পরপর 3টা গুলি রাহাতের বুকে যেয়ে প্রবেশ করে। রাহাত দূরে উড়ে যেয়ে পড়ে। নীলা দৌড়ে এসে নিলয়ের কাছে। নিলয় পকেট থেকে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। নিলয় পেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। নীলা বলে, তোমার কিছু হবে না নিলয়, আমি হসপিটালে নিয়ে যাব, চলো আমার সাথে। নিলয়কে নীলা ওপরে টেনে তুলে কাঁধে হাত দিয়ে জড়িয়ে সামনে আগলেতে যাবে, তখনই পিছন থেকে শুনতে পায়, দোস্ত, রাফিয়ান জগতে একটা কথা ছিল, বিশ্বাস আর সম্পর্ক দুটোই আলাদা বিষয়। কেউ রাফিয়ান হতে পারে না। রক্তগুলো দেখে পানির সাথে স্রোতের মতো দূরে চলে যাচ্ছে। লাশগুলো একটু পরে জঙ্গলের শ্যালগুলো এসে টেনে টেনে খাবে, কিন্তু সেটা আমাদের একার না, তোকেও মরতে হবে। নিলয় ঘুরে তাকায়। রাহাত হাতে পিস্তল নিয়ে শোয়া থেকে উঠে গুলি করতে যাবে নিলয়ের দিকে। ঠিক সেই সময় মাহিরা নিলয়ের সামনে এসে দাঁড়ায়। রাহাত ট্রিগারে চাপ দেয়। 2টো গুলি মাহিরার বুকে এসে লাগে। রাহাত আর তাকিয়ে থাকতে পারে না, চোখ বন্ধ করে মাটিতে শুয়ে থাকে। নীলা আর নিলয় দৌড়ে আসে মাহিরের কাছে, জড়িয়ে ধরে ওনাকে। উনি ওদের কোলে মাথা রেখে আমতা আমতা করে বলে, মাহিরা মৃত্যুর আগে নিলয় আর নীলা, ভালো থাকিস তোরা, মাফ করে দিস। রাফিয়ান জগতের সমাপ্তিটা আসলে বেদনাদায়ক, আর কখনো এমন জগৎ সৃষ্টি না হয়। তোরা বেঁচে থাকিস একসাথে। রাফিয়ান দা এন্ড। মাহিরা চোখ বন্ধ করে নেয়। নিঃশ্বাস আর চলে না। দুজনে মাহিরার দিকে কিছু সময় তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। নীলা নিলয়কে জড়িয়ে ধরে। বৃষ্টির পানি ওদের দুজনকে ভিজে দিতে ব্যস্ত। কি দৃশ্যমান পরিবেশ! চারপাশে কতগুলো রাশের সমাহার, আর দুজন রাফিয়ান জগতের সমাপ্তি এসে দাঁড়িয়ে ভালোবাসার বৃষ্টি বিলাস করছে। হয়তো রাফিয়ান জগতের সমাপ্তিটা এখানেই শেষ, কিন্তু ওদের ভালোবাসা শেষ হবে না। শেষ হবে মিস্টার রাফিয়ান জগতের মাইন্ড গেম। সমাপ্ত। গল্পটা অনেক দিন ধরে চলছে। জানি না গল্পটা কেমন হয়েছে। অবশ্যই আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আপনারা কি গল্প চাবেন অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর কেমন লাগলো আপনাদের মাফিয়ার মাইন্ড গেমার গল্পটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট গল্পতে।